পত্রিকা নিয়ন্ত্রিত আয়োজন বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকা প্রধান প্রধান সংবাদ এবং গুরুত্বপূর্ণ সংবাদ ভিত্তিক পর্যালোচনামূলক আমাদের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের আজকের সংবাদ পর্যালোচনায় রয়েছেন দৈনিক বাংলা খবর পত্রিকার সম্পাদক কিরণ শর্মা। সম্মানিত অতিথি, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়ছি। দৈনিক কালের কণ্ঠ তারা আজকে যে গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে, জনজীবনে অশ্লীলতার খাওয়া। এছাড়াও আছে সামাজিক অবক্ষয় বাড়ছে, কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর কোনো উদ্যোগ নেই। এবং এরপরেই আছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, জবাবদিহি নজরদারিতে গুরুত্ব জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের। এছাড়াও সংগ্রামী নারীদের যে জীবন, অন্য জীবন পাতায় এক সুমিতে শত নারীর সুদিন। এরপরেই চলে যাচ্ছি চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক আজাদী পত্রিকায়। আজকের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে চসিকের সীমানা বাড়ানো দরকার, আনোয়ারার বোয়ালিয়ায় মেয়র। এছাড়াও আছে এনসিটিতে একদিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড এবং প্রার্থীর ড্রোপ টেস্ট বাধ্যতামূলক। এরপরে জাতীয় দৈনিক পত্রিকা আমাদের সময় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু, এবারের ভোট হবে খুবই ঝুঁকিপূর্ণ। এবং এছাড়াও রয়েছে সমন্বিত উদ্যোগের অভাবে সড়কে থামছে না মৃত্যু। দৈনিক ভোরের ডাক পত্রিকা জাতীয় দৈনিক, রাজনৈতিক অনিশ্চয়তায় কমছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এছাড়াও আছে নির্বাচন কমিশনের বটম লাইন হল পেশাদারিত্ব ও নিরপেক্ষতা সিসি। এছাড়াও আছে কুমার নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ। এরপরে চলে যাচ্ছি আজকের প্রত্যাশা পত্রিকায়। গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা স্থানান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে। আন্তর্জাতিক গুম দিবসে আশোকের বিবৃতি, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার ক্ষতিপূরণ দাবি। এছাড়াও রয়েছে মধ্যপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে, মির্জা ফখরুল। এই ছিল আজকের জাতীয় এবং স্থানীয় পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি মূল আলোচনা। সম্মানিত অতিথি, এরই মধ্যে আমরা জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদগুলো আমরা এক নজরে দেখে নিলাম। কালের কণ্ঠ আজকে যে প্রধান সংবাদটি তারা করেছে, প্রধান সংবাদ শিরোনাম জনজীবনে অশ্লীলতার থাবা। ইতিমধ্যে আমরা দেখেছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে অশ্লীলতায়, সেটা হোক ভিডিওর মাধ্যমে, এবং এমনকি ভুয়া এবং মিথ্যা তথ্যের যে ব্যবহার সেটাও বেড়েছে। এবং এই যে মিছিল মিটিংয়ে আমরা দেখছি যে অশালীন যে আসলে যে বক্তৃতা বা আসলে কথাগুলো, তো সব কিছু মিলিয়ে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা পার করছি। মানে কেন এই অস্থিরতা বা এই অশ্লীলতা কেন থামছে না আমাদের জনজীবন থেকে, সেই বিষয়ে আসলে আমি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। কালের কণ্ঠ এই যে শিরোনামটি, এটা একটি যথোপযুক্ত এবং সময় উপযোগী একটি শিরোনাম। আমরা সম্প্রতি লক্ষ্য করছি বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আজকে এই
রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এটা কেন যেন একটি আমরা এই রাজনীতিবিদ কিংবা ছাত্র কিংবা শ্রমিক সবার মধ্যে একটা শ্রেণীর মানুষ বিশেষ করে কতিপয় লোক একটা বক্তব্য দিতে যে অন্যকে ঘায়েল করার জন্য অশ্লীল বাক্য ব্যবহার করে চলেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হওয়া উচিত না। ব্যক্তিকে আক্রমণ করতে যে, একটা দলকে আক্রমণ করতে যে, সেখানে যে এই যে অশ্লীল কথা, অশ্লীল আচরণ, অশ্লীল ভঙ্গি, এটা খুব মারাত্মকভাবে যেমনটা অন্যকে হেয় করার জন্য হয়, তদ্রূপ যিনি করছেন তার পরিবার কিন্তু এই যে গণমাধ্যমের মধ্যে, যা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। একজন যে আজকেও একজন ছাত্র লক্ষ্য করলাম যে সে সেনা প্রধান, পুলিশ বাহিনীকে এই যে মানে যে গালি দিয়ে যে কথাটা, আইন শৃঙ্খলা বাহিনীকে যে গালি দিয়ে যে কথাটা বলছিল, এটা হওয়া উচিত না। আজকে যেই ছাত্র নেতা, সে কিছুদিন পরে, কয়েক বছর পরে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে সে রাজনীতিতে যেহেতু সক্রিয় আছে, অবস্থান নেবে, তখন কিন্তু এগুলো এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা রেকর্ড থেকে যায় যে এই ধরনের কথা বলেন, এই ধরনের আচরণ করেন। তার পরিবারের লোকজন এই বিষয়টা নিয়ে পরবর্তীতে নিজেও দেখলে একটু বিব্রতকর অবস্থা হয়তো বা কোনো এক সময় পড়বে। তাছাড়া এই অশ্লীলতায় ছোঁয়া আমাদের কিন্তু সমাজে রন্ধ্রে রন্ধ্রে লেগেছে। বিশেষ করে আজকে বিভিন্ন উন্মুক্ত তথ্য প্রবাহের যুগে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য যে সকল যে প্যাকেজগুলো রয়েছে, অন্য যে সকল যে প্রোগ্রামগুলো করা রয়েছে, এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে এই শিশুরা, কিশোররা এই যে নগ্ন ছবি, অশ্লীল কথাগুলো শুনে শুনে তারা আত্মস্থ করতেছে। এমনও লক্ষ্য করা যায় যে এই যে শিশুরা, এই কিশোররা, এই যারা বয়স্ক লোকজন, যারা এই যে অশ্লীল বাক্য ব্যবহার করে, তারা শুনে কিন্তু এটা কিন্তু কেউ না কেউ মানে গ্রহণ করছে, আবার বেশিরভাগই এটাকে প্রত্যাখ্যান করছে। তো এই যে গ্রহণ করছে, সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। যে কাজে এই যে যারা রাজনীতি করবেন, যারা সমাজে অবদান রাখবেন, যারা সমাজে কিছু দেওয়ার জন্য এসেছেন বা আসতে চাচ্ছেন, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং এর থেকে এটা পরিহার করা উচিত। আমরা আশা করবো আজকের আলোচনার মধ্য দিয়ে যে জনজীবনে এর উপর বিশাল প্রভাব পড়তেছে। এবং বিশেষ করে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এআই মাধ্যমে যে একজনের কণ্ঠ নকল করে একটা বক্তব্য দিয়ে এই যে ফেসবুকে যে কিছু পোস্টার করে, অশ্লীল ভিডিও করে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়ে। যদিও এটাকে পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যাটা সাধারণ মানুষ বুঝতে সময় লাগে, কিন্তু এর মধ্যে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, উস্কানি আসে। এটা নিয়ে দেখা যায় যে কখনো এই ভুল তথ্য দিয়ে এই জিনিসটা, এটা একটা সমাজের মধ্যে বিরূপ প্রভাব পড়ে এবং দেখা যায় যে একটা শ্রেণীকে আমরা অনেক সময় দেখি যে ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছে, এই কথা বলে দেখা যায় যে উস্কানিমূলক একটা বক্তব্য দিয়ে একটা শ্রেণী বা একটা এলাকার মানুষ নির্যাতনের শিকার, হামলা শিকার হয়। তো কাজেই এই বিষয়ে আমরা আশা করব যে সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইসিটি বিভাগ কাজ করছে, এই বিষয়গুলি যে এই অস্ত্রে, যেমন গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে একজন পুলিশ কর্মকর্তা একটা নির্দেশনার বিষয়টি রয়েছে। এটা যদি মিথ্যা হয়, এটা যদি সেইভাবে প্যাকেজিং করে বানিয়ে এই গণমাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দ্রুত যেখান থেকে এটা আইডেন্টিফিকেশন করে এবং এটাকে চিহ্নিত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে কী হবে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকারও নিয়ন্ত্রণ থাকবে এবং সমাজেরও নিয়ন্ত্রণ থাকবে। এইভাবে মানে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে, যেমন একটা বলা হলো যে আমরা এর আগে একটা অ্যাডে দেখেছি যে বলতেছে মারা গেছে, তো সেই সময় দেখা গেলো যে সব লোকজন দৌড়ে যাচ্ছে যে পুকুরে লাশ, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেলো সেখানে কিছু মাছ ভেসে সবাই দেখতেছে যে কিন্তু মারা গেছে। কি মারা গেছে? মাছ মারা গেছে। কিন্তু এর মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক জেনে গেছে, কিছু লোক জেনে গেছে যে মারা গেছে।
তাইলে তো অনেকেই ধরে নেয় মারা গেছে মানে মাছ মারা গেছে। এই যে একটা তথ্য বিভ্রাটের মধ্যে দিয়ে জনজীবনের সমাজে যে প্রভাব পড়ে এবং কিছু মানুষের মধ্যে উস্কানি সৃষ্টি হয় এবং যার পরিণাম হয় কি কোনো জায়গায় ধ্বংস, এমনকি মৃত্যু হতে পারে, অন্যের প্রাণহানি হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে জাতীয় নিরাপত্তা বাহিনী কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কাজ করা উচিত। এক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই যে এই যে মুক্তিযোদ্ধার হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, আমাদের রাজনীতিতে মতবিরোধ কিন্তু থাকতেই পারে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে মানে ইদানিং যে বিষয়টা উঠে এসেছে, মানে রাজনীতিতে আমরা সিনিয়র বা জুনিয়র আসলে ব্যক্তিত্বকে কোনোভাবেই আমরা মেনে নিচ্ছি না বা মানছি না। তাদের বিরুদ্ধে আমরা এই যে অশ্লীল স্লোগান দেওয়া বা তাদের বিরুদ্ধে এই যে কথাগুলো বলা, কোথাও কি আসলে আমাদের আপনার কি মনে হয় যে এখানে পারিবারিক একটা শিক্ষার অভাব এবং আমরা আসলে সঠিক শিক্ষাটা আমরা আমাদের চারপাশ এবং পরিবেশ থেকে আসলে পাইনি? এটা যথার্থ বলেছেন। আসলে আমরা সম্প্রতি লক্ষ্য করছি এই বিষয়টিও, ইতিমধ্যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, তারপরে আমি এটা সাপ্লিমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে জুনিয়র সিনিয়র যে বিষয়টা, যে আগে লক্ষ্য করা যেত যে রাজনীতিতে না, শুধু সমাজের প্রত্যেকটা স্তরে যারা একটু সিনিয়র তাদেরকে সমীহ করে শ্রদ্ধা করে কথা বলা হতো, বক্তব্য দেওয়া হতো। এমনকি যে সিনিয়রদেরকে দেখলে যে অনেকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হতো বা বক্তব্য দিতে যে সেখানে সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করা হতো। এখন আমাদের যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কেন যেন সমাজের একটা ডেকোরামটা আমাদের ভেঙে পড়ছে। ডেকোরামটা ভেঙে পড়ছে যে মানে একটা বিরোধী রাজনৈতিক দল বা বাংলাদেশ জাতীয় দল বিএনপি, সেখানে দেখা গেলো যে ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান কোনো একটা বিষয় নিয়ে দেখা গেলো যে নারায়ণগঞ্জে একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, ঢাকার পুরান ঢাকায় একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমরা কিছু কতিপয় ছাত্র নেতাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে তাকে উদ্দেশ্য করে অনেক অশ্লীল বাক্য বলেছেন। এই বিষয়টা আমি এর আগে বলেছি যে এই বিষয়টা হওয়া উচিত না। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনীতিক আমাদের বেশ মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে। অতীতেও এই আগের যে পতিত সরকার আওয়ামী লীগ সরকারের সময় দেখা যায় অনেক মুক্তিযোদ্ধা অসম্মানিত হয়েছে। অনেক মুক্তিযোদ্ধাকে যে এটা সমালোচনা সবসময় হবে, যে সেই সময় দেখা যায় যে বরিশালের যে মেয়র প্রার্থী ছিলেন তার বাবা ডাক্তার মেয়র প্রার্থী ছিলেন, তার বাবা সাম চক্রবর্তী, তাকেও দেখা যাচ্ছে যে রাজাকারের তালিকায় নাম উঠে। এটা এই যে ভুল তথ্য, এই ভুল তথ্য কী হয়, মানুষকে অন্য কিছু নিশানা করে দেয়। এই কাজেই এই বিষয়টি হওয়া উচিত না। সবার অবস্থা থেকে এই দেশের যদি ভালো কিছু করতে হয় অবশ্যই সম্মান করতে হবে। সিনিয়র রাজনীতিবিদ দিয়ে সমাজের সিনিয়র যারা আছে, যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। কালের কণ্ঠ আরেকটি গুরুত্বপূর্ণ যে সংবাদটি তারা করেছে, সামাজিক অবক্ষয় বাড়ছে, কিশোর জ্ঞান ঠেকানোর কার্যকর কোনো উদ্যোগ নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিশোর জ্ঞান একটি আতঙ্ক এবং ভয়ের নাম হয়ে উঠেছে। কোথাও আসলে মাদক নিয়ন্ত্রণ বা কোথাও এলাকা নিয়ন্ত্রণ, এমনকি তারা কম বয়সেই আসলে বিভিন্ন তারা অন্যায় কাজ এবং খুনের সাথে কিন্তু তারা জড়িয়ে পড়ছে। এর থেকে উত্তরণের আসলে উপায়টা কি, বা প্রশাসন আসলে এই বিষয়ে এখনো কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না কেন? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিপূর্বেও আমরা যে কিশোর ব্যাংক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বিষয়টা নিয়ে আলোচনা করি। এখন এইটাকে নতুন শব্দে কিশোর গ্যাং হিসেবে, এই কিশোররা জাতির ভবিষ্যৎ। এই কিশোররা শিশু থেকে যখন কিশোর হয় তখন তাদের মধ্যে একটা উদ্যমতা কাজ করে। এই কাজের মধ্য দিয়ে আমরা অতীতে বিভিন্ন সোশ্যাল কাজে, সামাজিক কর্মকাণ্ডে শিশুদেরকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পেরেছি, ভালো কাজে সম্পৃক্ত করতে পেরেছি। কিন্তু আমরা এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই রাজনৈতিক দলগুলো এই যে কিশোরদেরকে বিভিন্ন কাজে বিশেষ করে ভালো কাজের চেয়ে বিভিন্ন স্লোগান, বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডে তাদেরকে আমরা ব্যবহার করছি। তার ফলশ্রুতিতে তারা এই যে একবার সম্পৃক্ত হওয়ার পরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে যাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যখন এই কিশোরদেরকে ভালো কাজে ব্যবহার করতে পারে, যেমন আমাদের এই যে সম্প্রতি চট্টগ্রামের মেয়র, আমি আজকের এই অনুষ্ঠানদের ধন্যবাদ জানাবো যে কিশোর একটি গ্রুপকে তারা বিভিন্ন ওয়ার্ডে
সব ওয়ার্ডগুলোকে এই 3-4 জনের একটি টিম করে পরিচ্ছন্ন কাজের জন্য তারা অ্যাওয়ারনেস মানে সমাজে ঘরে ঘরে যে বোঝাচ্ছেন যে এই ময়লা আপনার যেখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, যে এই জিনিস উদ্যোগটা নিয়েছে, চমৎকার উদ্যোগ। এইটা আরও বেশি বেশি হওয়া দরকার, আরও বেশি বেশি এই ধরনের কাজগুলোকে দেওয়া। এই 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 কিশোরদেরকে হাতেই লিফলেট দিয়ে বোঝানো যাওয়া দরকার যে তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা যেই লোকটা যেই ছেলেটা আজকে কোনো দ্রব্য কোনো গ্রুপের মধ্যে দিয়ে তো সিগারেট পান করছে বা অন্য নেশায় জড়িয়ে হয়েছে, তার হাতে লিফলেট দিয়ে যদি বলা হয় যে তুমি এই লিফলেট বিতরণ করবা এবং বলবা যে এগুলো বিতরণ এই ধরনের নেশা তোমরা করবা না, আপনার পরিবারের সন্তানরা করবেন না, আপনার পরিবারের সন্তানরা যদি করবে তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হবে, জাতি নষ্ট হবে। স্বাভাবিক কারণে যেই ছেলেটার বা যেই মেয়েটার যে একটা লিফলেট বিতরণ করবে, তখন যদি সে এই নেশাটা করে, সে কথা বলতে গেলে একটু বিব্রত বোধ করবে যে আমি তো এটা করি, আমি কীভাবে বলি। তখন 2-4 দিন বলতে যায়, কিন্তু তার মধ্যে আত্মশুদ্ধি আত্মোপলব্ধি আসবে যে আসলে আমি অন্যকে বলছি, আমি তো বলছি না। এইটার মধ্যে দিয়ে অন্যকে বলার মধ্যে নিজে পরিবর্তন হওয়ার সুযোগ আছে। এই কাজেই এই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাকে আমি বলবো না, কারণ আমি বলবো যে তাদেরকে একটি সঠিক পথে পরিচালনার জন্য আজকে সমাজ, হ্যাঁ সেটা পরিবারের যেরকম দায়িত্ব আছে, সমাজের আছে, রাষ্ট্রের আছে, রাজনৈতিক দলগুলোর আছে। এই কাজে সবাই সবার অবস্থান থেকে এটা কাজটা করা উচিত। এই জন্য না হলে একটা ভঙ্গুর জাতির সৃষ্টি হবে। এখন চলে আসছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজ জবাবদিহি নজরদারিতে গুরুত্ব, জাতিসংঘের গুম বিষয়ে ওয়ার্কিং গ্রুপের। আমরা স্বাভাবিকভাবেই জানি আসলে গুম একটি অপরাধ, এবং আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই বিষয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে জাতিসংঘ এই বিষয়ে যে আসলে অনেকটাই গুরুত্ব দিয়েছে, এবং জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের তারা কিন্তু বেশ নজরদারিতে রেখেছে আসলে এই বিষয়টা। ধন্যবাদ। এই আন্তর্জাতিক গুম দিবসে আমি সব দেশের সরকারের প্রতি আহ্বান জানাবো। তো আমরা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ। এই অনেক সমালোচনা আলোচনা, যেন আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের এই দেশে দেখা যায় অনেকেই সেই হাত বাড়িয়ে, মানে না বলার হাত বাড়িয়ে যে এসে অনেকগুলো পরামর্শ দিয়ে থাকেন, কথা বলে থাকেন। এইটা সব ব্যাপারই যে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীর সব দেশেই রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। তবে এই যে গুম, একটা পরিবারের যদি একটা সদস্য চলে যান কোনো কারণে, সে নির্দেশ আর খোঁজ পেলেন না, এই যে তার পরিবারটা আগামী দিনে কীভাবে নির্ভরশীল যদি লোকজন যারা থাকেন, তারা এই পরিবারের এই যে আগামী দিনে কীভাবে চলবে, তারা চলার জন্য সমাজে প্রতিটা জায়গায় ঢুকে হয়। একদিকে সে পরিবারের এই মিসিং, এই লোককে খুঁজে বেড়ান, অন্যদিকে তার পরিবারটা ধুকে সেই স্বজন হারার বেদনায় তারা ঘুরে বেড়ায়। এইরকম একটি শব্দ আমরা চাই যে যেরকমটা আমাদের দেশের যক্ষ্মা, একসময় কথা ছিল যার হয় রক্ষা তার নাই রক্ষা, কিন্তু আমরা রক্ষা পেয়েছি। এই যক্ষ্মার বিরুদ্ধে কাজ করতে যেয়ে যখন দেখা গেল যে আর যক্ষ্মা এখন প্রতিশোধক টিকা দেওয়ার পরে এখন আমাদের দেশে যক্ষ্মা নির্মূল হয়েছে, নাই যক্ষ্মা নেই। এরকম গুমের বিষয়টি আমাদের দেশে থেকেই চলে যাবে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে যে এই যারা এই বয়ানটা বিশেষ করে যেখান থেকে এই গুমের কথা চলে আন্তর্জাতিক গুম দিবসটা একটা নির্দিষ্ট দিন, তারও আশা করি যে এই বিষয়ের উপর যথেষ্ট নজরদারি করবেন, প্রতি দৃষ্টি নিবন্ধন করবেন, যাতে গুমের মতো ঘটনাটি না এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এই বিষয়ে না ঘটে। আমরা কোনোভাবেই চাই না সেটা রাষ্ট্রীয়ভাবে হোক বা রাজনীতিতে হোক, পারিবারিকভাবে হোক, আর একজন ব্যক্তিও যেন আসলে গুম না হয়, সেটাই আমরা চাইব। এরপরে আমি চলে যাচ্ছি চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক আজাদী পত্রিকার আজকে প্রধান শিরোনাম সংবাদ হচ্ছে চৌশিকের সীমানা বাড়ানো দরকার। আসলে আমরা দেখেছি যে চৌশিকের যে সীমানা, কর্ণফুলীর ওপারেও যদি আমরা বলি যে এখানে অনেক এলাকা কিন্তু এখনো অবহেলিত রয়ে গেছে। আসলে মেয়র সে বিষয়ে বলতে চাচ্ছেন যে এলাকাগুলোকে দ্রুত সময়ের মধ্যে আসলে
চসিকের একটা আয়ত্তে নিয়ে এসে সেখানে সুযোগ সুবিধা আসলে উন্নয়নের জন্য আসলে কাজ করে যাওয়ার জন্য এটা আসলে এই বিষয়ে। নগরায়নের কোনো বিকল্প নেই। যত একটি দেশের যে এলাকাগুলো যতটুকু শিল্পায়ন এবং নগরায়ন হবে সেই দেশ ততটুকু এগিয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং এগুলো করতে যে আসলে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটানো হয়ে থাকে। হ্যাঁ, তো সামাজিক অর্থনৈতিক সব দিকে অবস্থা পরিবর্তন হয়। সেই কারণেই চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন যে এই যে নগরের চট্টগ্রাম নগরীর পরিধি সম্প্রসারণের কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বেও চট্টগ্রাম যে সিংহপুরুষ বা চট্টগ্রামের নন্দিত মেয়র মহিউদ্দিন চৌধুরী, আবার মহিউদ্দিন চৌধুরীর সময় এই কর্ণফুলীর পাঁচটা থানা এবং হাটাজারি এবং সীতাকুণ্ড পাঁচটা থানা, পাঁচটা ইউনিয়ন, এইখানে পাঁচটা, ওখানে পাঁচটা, এই যে পাঁচটা ইউনিয়ন বর্ধিত করে নগরীর চট্টগ্রাম নগরীর এলাকা সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছিলেন। তৎকালে এই আনোয়ারা এমপি তখন আব্দুল বাবু এটা বিরোধিতা করেছেন যে না, এটা আমরা কর্পোরেশন করতে দেবো না। তখন একটা সুযোগ হয়েছিল ওই বাস ইউনিয়নগুলো সম্প্রসারণ করার জন্য, অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল, বিরোধিতার মুখে এটি হয়নি। তারপরেও দেখা গেল আমরা আরেকটা জিনিস দেখি যে সংসদ নির্বাচনে সেটা কর্ণফুলী থানা থাকে আনোয়ারার সাথে অন্তর্ভুক্ত, আবার কর্ণফুলী থানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত। তাহলে সিটি কর্পোরেশনভুক্ত হচ্ছে যে কর্ণফুলী থানা, আবার সংসদীয় আসন হল গিয়ে জেলা মানে তার মানে আনোয়ারা সংসদীয় আসনে। এই যে একটা দ্বৈত শাসন, এই জিনিসটার কারণে এটা আমাদের প্রশাসনিকভাবে এবং দেখা যায় উন্নয়নের কাজে অনেকটা বিঘ্ন করে। যেমন মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এলাকা হিসেবে কর্ণফুলী থানা, কিন্তু সেখানে সিটি কর্পোরেশন কর্ম করে। কিন্তু মানুষ তো মনে করে, সাধারণ মানুষ মনে করে যে এটা আমরা তো সিটি কর্পোরেশনভুক্ত, আমাদের উন্নয়ন হচ্ছে না কেন? কারণ ওখানে নদীর উপরে থেকে কিন্তু আমাদের চট্টগ্রাম মেয়রকে ভালো চোখে বা ভালোভাবে কথা বলবো, আমরা তো কর্পোরেশনভুক্ত, আমাদের তো উন্নয়ন হয়নি। তো এই বিষয়টা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ইতিপূর্বে। আমরা মনে করি যে শুধু মেয়র সাহেব যে বিষয়টি চিন্তা করেছেন, এই যে বৌদ্ধ এলাকাগুলো অলরেডি ইতিপূর্বে এই যেই এলাকাগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল সেই ইউনিয়নগুলি অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিধি বাড়ানোর জন্য আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতি যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই এবং অবিলম্বে এই বিষয়ে কাজ এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে কি আসছে এনসিটিতে একদিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিং এর রেকর্ড। এটা বন্দরে যে আপনার কন্টেনার হ্যান্ডলিংয়ের বিষয়টি আসলে এখানে উঠে এসেছে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। চট্টগ্রাম বন্দর দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। চট্টগ্রাম বন্দর হচ্ছে যে দেশের সিংহদ্বার, সেখানে দেশের আমদানি রপ্তানি বেশিরভাগই এখান দিয়ে হয়ে থাকে। সেই বন্দরের যে 3টা টার্মিনাল, একটা হলো সিসিটি, এনসিটি, পিসিটি। একটা হলো গিয়া কন্টেনার টার্মিনাল, এনসিটি নিউ মেরিন কন্টেনার টার্মিনাল, আর পিসিটি হলো পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। এই যে ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি যে পতেঙ্গা কন্টেনার টার্মিনালকে সৌদি আরবের একটা প্রতিষ্ঠানকে, বিদেশি একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে পারি আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি, আমরা আমাদের দেশকে পরিচালনা করতে পারি। যেমন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন একটি দেশ স্বাধীন সার্বভৌম দেশকে পরিচালনার জন্য যে আমরা দেখিয়েছি যে আজকে 54 বছরে যে ধাপে ধাপে যেটুকু দেশটা এগিয়ে গিয়েছে, আমাদের বাংলাদেশেরই বিভিন্ন যে সকল সরকারগুলো ক্ষমতায় ছিল, যে যতদিন ক্ষমতায় ছিল তাদের সীমাবদ্ধতার মধ্যে তাদের আঙ্গিকে যার কথা দেশের উন্নয়ন করেছে। এটা আমরা একে অপরের বিরুদ্ধে যতই বিশুদ্ধ করি না কেন, কিন্তু যার যে দল ক্ষমতা ছিল প্রত্যেকেই কিছু না কিছু উন্নয়ন করেছে। সেইখানে এই যে পতেঙ্গা টার্মিনালকে দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা কিন্তু আমাদের দেশের একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারত, কিন্তু সরকার সিদ্ধান্ত দিয়ে এটা দিয়েছে। কিন্তু পক্ষান্তরে এনসিটি কন্টেনার টার্মিনাল আমাদের দেশীয় একটি প্রতিষ্ঠান যে সাইড পাওয়ারটেক ইতিপূর্বে পরিচালনা করেছিল। কিন্তু
পরিচালনা করে দেখা যায় যে যেই পরিমাণ তারা কন্টেন্ট হ্যান্ডলিং করেছে, তার যে যখন আমাদের বাংলাদেশ যখন চুক্তির মেয়াদ চলে গেল, তখন আমাদের বাংলাদেশের নৌবাহিনীর পরিচালিত ডকইয়ার্ড যে আছে তাদের মাধ্যমে, সেই নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা করে দেখা গেলো তার চেয়ে বেশি ভালো করেছে তারা। আর কন্টেন্ট হ্যান্ডলিং করে আমাদের যে কন্টেন্ট হ্যান্ডলিং বেশি করতে পেরেছে। তাহলে কি দাঁড়ায় যে আজকে বাংলাদেশের মানুষ যদি আন্তরিক হয়, চেষ্টা করে সব জায়গায় পায়, এখন আন্তরিকতা এবং দেশপ্রেমিক অবশ্যই সেটা স্বাক্ষর রাখতে পারে, প্রমাণ করতে পারে। সেটা আমাদের বাংলাদেশ নৌবাহিনী দেখিয়েছে একদিনে, যেটা এক মাসও আমরা অনেক সময় আমরা দেখি নাই যে কন্টেন্ট হ্যান্ডলিং করতে 5,000-এর উপরে। সেটা এই গতকাল যে এই দেশীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা এটা পরিচালনা করে সেটা প্রমাণ করেছেন যে হ্যাঁ আমরা এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করে আমরা দেশে ভালো কিছু করতে পারি, আমাদের দেশকে ভালো উপহার দিতে পারি, আমাদের বৈদেশিক কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা তারা প্রমাণ করেছেন। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশ পরিচালনার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য এই বন্দরের প্রতি স্পর্শকাতর বিষয়ে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের দেশে যে এই সেনাবাহিনী, আমাদের দেশের নৌবাহিনী, আমাদের দেশের বিমান বাহিনী, তাদের উপর আমরা আস্থা রেখে যে এই একটি আমাদের সশস্ত্র বাহিনী তাদের মাধ্যমে পরিচালনা করে আমরা একটা সফলকাম হয়েছি। এই কাজে তাদের উপর আস্থা রেখে আমাদের কাজ বলবো আমরা সরকার আশা করি। গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদ হচ্ছে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক চাকসু নির্বাচন। 17 আচরণবিধি জারি করল কমিশন। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মিলিয়ে আসলে সবখানে নির্বাচনকে ঘিরে একটা সাজসাজ রব। এক্ষেত্রে চট্টগ্রামও কিন্তু পিছিয়ে নেই। তো প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আসলে। ধন্যবাদ। চট্টগ্রামে আজাদী স্থানীয় দৈনিক আজাদী পত্রিকা একটা সংবাদের বিষয়, সেটা হচ্ছে যে প্রার্থীর ডোপ টেস্ট। এই যে দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সংসদ নির্বাচন হয়নি, দীর্ঘদিন যাবৎ হয়নি বিভিন্ন কারণে। রাজনৈতিক অস্থিতিশীলতা বা রাজনৈতিক দলগুলো মনে করে যে নির্বাচন হলে আমাদের প্রতিপক্ষ কোনো সংগঠন জিতে যায় কিনা, এই যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা, এ থেকে কিন্তু দীর্ঘদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 45 বছর নাকি নির্বাচন হয়নি, এটা তো খুব দুঃখের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না, মাঝখানে হয়েছিল, হয় না। এইটা যে কোনো বিশ্ববিদ্যালয়, এগুলো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেখানে ছাত্রদের কল্যাণে, ছাত্রদের দাবি দেওয়া তুলে ধরার জন্য একটা স্বাধীন সংসদ দরকার। এই সংসদগুলো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দিয়ে, এই চর্চার মধ্যে দিয়ে আমাদের দেশে ভালো কিছু রাজনীতিবিদ উঠে আসতে পারে। হ্যাঁ, এই যে সংসদ নির্বাচনের এবং ছাত্রদের মধ্যে যে একটা প্রতিভা, এই প্রতিভাগুলো কাজে লাগার জন্য সংসদ নির্বাচনগুলো দরকার, প্রয়োজন। সেইখানে আমি আরেকটা জিনিস মনে করি যে এই নির্বাচনগুলিতে এখনো দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন আছে, এই দলীয় লেজুর ভিত্তিক থেকে বেরিয়ে ছাত্ররা কোনো দলের হয়ে কাজ করবে না। তারা একসময় স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী পর্যায়ে একটি ছাত্র গ্রুপ যারা রয়েছে তারা রাজনীতির দলীয় লেজুর ভিত্তিক হয়নি, আবার কেউ হয়েছে, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় এটাও হয়েছে। কিন্তু যারা রাজনৈতিক লেজুর ভিত্তিক নয়, তারা কিন্তু পরবর্তী পর্যায়ে পরবর্তী যখন প্রাপ্তবয়স্ক হবে তখন রাজনীতিতে অন্তর্ভুক্ত হবে এবং তারা সেখানে অবস্থান রাখবে। কিন্তু আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, এই সংসদের যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ভিসি যে উদ্যোগ নিয়েছেন, ইতিপূর্বে তিনি একটা পদক্ষেপ নিয়েছেন যে কোনো ছাত্র এখানে এই মাদকাসক্ত থাকলে তার ডোপ টেস্ট করতে হবে। অল ওভার সবার জন্য কিন্তু এটা করেছেন। পরবর্তী পর্যায়ে আমরা কোনো এক ব্যাপারে আলোচনা করতে যে আমি এটাও তার প্রতি আহ্বান জানিয়েছি, শুধু আমরা ছাত্র কেন, এই ডোপ টেস্টের আওতায় ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে নিয়ে আসা দরকার। কারণ এক জায়গায় চলবে, আরেক জায়গায় বন্ধ থাকবে, এটা হতে পারে না।
সবার জন্য যায়। উনি এটা বিষয়টাকে এসিউ করেছেন, মানে যে এই বিষয়টাকে উনি ভালোভাবে নিয়েছেন। উনি বলতেছে কেউই আসলে এটা থাকা উচিত না, কিন্তু ছাত্রদের এই ডোপ টেস্ট করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আবার এই ক্ষেত্রেও দেখা যায়, আমি প্রশ্ন করেছিলাম যে যদি কোনো ছাত্র দেখা গেলো যে ডোপ টেস্টে পজিটিভ আসলো, অনেক এটা হয় অনেক সময় তো ঔষধ, কোনো একটা ওষুধের ড্রাগ ওষুধ খেলে এটার পজিটিভ আসে, তো সেইটাও আবার তদন্ত করে জিনিসটা এটা ক্লিয়ার করবেন, এটা ব্যবস্থা নেবেন। এই বিষয়টি তবে খুব গুরুত্বের সাথে বিষয়টি এখন যেহেতু এই সামনে নির্বাচন, এই নির্বাচনে বিশেষ করে যে একটা স্পর্শকাতর বিষয় যে প্রার্থীরা যদি এডিক্টেড হয়, তাহলে তাদের ছাত্রদের নেতারাই যদি ড্রাগ আসক্ত থাকে, তাহলে তাদের যে অনুসারীরাও তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাবে না। হ্যাঁ, তাদেরকে কথা বলতে পারবে না যে তোমরা ড্রাগে আসিও না। ঠিক আছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি এরকম একটি পদক্ষেপ গ্রহণের জন্য। জাতীয় দৈনিক আমাদের সময়ের আজকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু। এবারের ভোট হবে খুবই ঝুঁকিপূর্ণ। আসলে কোন বিষয়টিকে সামনে রেখে আসলে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে? এটা নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যে দীর্ঘদিন যাবৎ একটা নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে তাদের অভিযোগ ব্যক্ত করেন, এবং এক এক সময় স্বাধীনতা পরবর্তী সময়ে এক একটা দল রাজনৈতিক ক্ষমতায় এসেছেন, প্রত্যেকের ক্ষমতা ধরে রাখার জন্য, আঁকড়ে রাখার জন্য, গণতন্ত্রকে এড়িয়ে চলার জন্য কখনো চেষ্টা করা হয়েছে। আবার মাঝখানে এই সকল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আবার কখনো দেখা যায় যে সামরিক হস্তক্ষেপ, সবগুলোই আমরা এই স্বাধীনতা পরবর্তী 50-54 বছর আমরা এটা লক্ষ্য করেছি এবং এটি হয়েছে। কিন্তু সেই আলোকে বর্তমান যে নির্বাচন কমিশন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনীতি যারা নির্বাচন কর্মকর্তা, তারা নির্বাচনে দেখা গেলে আমরাও যখন নির্বাচনী এজেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় বা গণমাধ্যম কর্মী হিসেবে যখন বিভিন্ন জায়গায় আমরা যাই নির্বাচনের সময়, তখন লক্ষ্য করি যে প্রত্যেকে তারা স্ব দলের প্রতি অবস্থান রেখে তারা এই প্রভাব বিস্তার করার চেষ্টা করে, এবং ভোটারদের উপর তারা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন, নৈরাজ্য সৃষ্টি করেন, এবং দেখা যাচ্ছে যে ভোটাধিকার প্রয়োগে বাধা দেন, এবং দেখা যাচ্ছে যে নির্বাচন কর্মকর্তাকে হুমকি দেন, আমাদের পক্ষে এইভাবে কাজ করতে হবে। এই সকল নানান বিষয়গুলো তার কাছে অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে সে দেখা গেলো যে এক এক এলাকায় এক এক ধরনের সমস্যা সমূহ সৃষ্টি হতে পারে, এবং অতিপূর্বে কোনো জায়গায় কী ধরনের সমস্যা, এই বিষয়গুলো যখন তার কাছে এই অভিজ্ঞতার সঞ্চার, অভিজ্ঞতার অবস্থা যখন তার কাছে চলে আসছে, তখন তিনি এই বিষয়টিকে গুরুত্বের সাথে, এবং উনি অনায়াসে বিষয়টিকে এটা আত্মস্থ করে এই ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের প্রতি এই বিষয়টি তুলে ধরেছেন, যাতে তারা স্ব দায়িত্ব পালন করেন। এমনও দেখা যায় যে তিনি একটি বক্তব্য বলেছেন যে নির্বাচন কর্মকর্তারা যদি কোনো ওই সকল বা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তির পক্ষে কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার অবস্থান থেকে তিনি বলেছেন, কিন্তু পরবর্তীতে কী হবে সেই নির্বাচন কর্মকর্তারা, যারা সরকারের কর্মচারী, তারা নির্বাচনকালীন সময় প্রধান নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশনের অধীনে থাকে না, এটাই আমাদের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। এই কাজে সে এখন আগাম সতর্ক করেছেন। দেখা যাক যে শেষ পর্যায়ে উনি কী ব্যবস্থা নিতে পারেন। চলে যাচ্ছি অন্য আরেকটি খবরে। কালের কণ্ঠ আজকে যে গুরুত্বপূর্ণ একটি খবর তারা করেছেন, এটা নারীদের নিয়ে, নারী উদ্যোক্তা পুণ্যজীবন পাতায় 100 শত নারীর সুবি। হ্যাঁ, ধন্যবাদ। এই যে সুমি, রাজশাহীর সুমি, যিনি এই নারীদের মধ্যে নারীদের কর্মসংস্থানের জন্য, নারীদের আলোড়ন সৃষ্টি করার জন্য, নারীদেরকে সমাজে একটি অবস্থান করে দেওয়ার জন্য নিজেকে তিনি যেরকম বদলিয়েছেন, তেমনি ওই এলাকার শত সহস্র সুমি তৈরির জন্য সে চেষ্টা করে চলেছে, এবং ইতিমধ্যেই সে এর সাক্ষ্য রেখেছেন যে নকশিকাতা থেকে শুরু করে বিভিন্ন
সামগ্রী তৈরি করে তিনি অনেক টাকা উপার্জন করেছেন এবং যারা এই তার অনুসারী হয়ে এখানে তার কাছে গিয়েছেন, এরকম আমাদের সারা দেশে এরকম আরও অনেক সুমী রয়েছেন যারা এরকম উদ্যোক্তা হয়ে নিজেরা অনেক কিছু তৈরি করছেন। আজকে সমাজে পুরুষের পাশাপাশি নারীরা কোনো দিকে সমান পিছিয়ে নেই তালে তারা। এগিয়ে চলেছেন এবং এই উৎপাদন, উন্নয়ন এবং রাষ্ট্রীয় থেকে সকল বিষয়ে অবদান রেখে চলেছে। ধন্যবাদ আমাদের সেই রাজশাহীর শ্রমিককে, যিনি তাকে অনুসরণ করে বা তার মতো যারা এই উদ্যোক্তা হয়ে কাজ করছেন তাদেরকে আজকে বাংলা খবর অনুষ্ঠানের মধ্যে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা এই রকম উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা যারা সমাজে অবদান রাখছেন তাদেরকে নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে তাদের সাথে সম্পৃক্ত হব এবং তাদেরকে আমরা আলোচনার মধ্যে সরাসরি অথবা আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সম্পৃক্ত হয়ে তার অভিব্যক্তি, তার ঘুরে দাঁড়ানো এবং সমাজে এই প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার যে অবদান সেই বিষয়টি আমরা উল্লেখ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক বাংলা খবর পত্রিকার নিয়মিত আয়োজন বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুমন সুদ্দি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।